আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন ২০২৪ বিষয় শিল্প সংস্কৃতি, পরীক্ষার তারিখ ১৩/৭/২০২৪, বইয়ের পৃষ্ঠা নাম্বার ১ থেকে ৫৯। এই শিল্প ও সাংস্কৃতিক এই বইয়ের ষান্মাসিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে তার কিছু নমুনা প্রশ্নপত্র, একক কাজ ও দলগত কাজ এবং উত্তর সহ নিচে দেওয়া হলো। একক কাজের মধ্যে পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু, জড় জীবন ও প্রকৃতি আঁকা অনুশীলন করো। এখানে পেন্সিলের সাহায্যে একটা চিত্র আঁকাতে বলেছে, যেটা প্রকৃতি, জড়জীবন ও ত্রিমাত্রিক বস্তু থাকবে। এটা নিজেরাই তোমরা করতে পারবা। ২ নম্বর যেটা, তোমার পছন্দ মতো যে কোনো একটি ভাওয়াইয়া গান আলোচনা করো। এখানে এটাও নিজেরাই করতে পারবা। ৩ নম্বর হচ্ছে গম্ভীরা গান কিভাবে উপস্থাপনা করা হয়, অর্থাৎ গম্ভীরা একটা গান আছে, সেই গানগুলা গম্ভীরা গানগুলা কিভাবে উপস্থাপনা করা হয় সেটার বর্ণনা, সেটা তোমাদের নিজের পাঠ্য বই থেকেই দেখতে পারছো। ঠিক আছে, এবার ৪ নম্বর যেটা, সুন্দরবন নিয়ে ১৫০ শব্দের একটি অনুচ্ছেদ তৈরি করো। এটার উত্তর হচ্ছে, সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন। এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২ জেলা উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্রের উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এ বনের ৬,৫১৭ বর্গ কিলোমিটার অর্থাৎ ৬৬% রয়েছে বাংলাদেশের এবং বাকি ৩৪% রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন তার প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং বাঘের আবাসস্থল হিসাবে বিখ্যাত। সুন্দরবনের প্রকৃতি অত্যন্ত মনোরম। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেমন সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, বাইন, ঝাউ, হিজল, মেহগনি, বাবলা, গোলপাতা, ধুলন্দ, পান, জামরুল, তাল, সুপারি, নারিকেল ইত্যাদি বিভিন্ন ধরনের গাছপালা। সুন্দরবনের প্রধান উদ্ভিদ হলো সুন্দরী গাছ। সুন্দরবনে এক সময় অনেক হাতি ছিল, কিন্তু বর্তমানে সুন্দরবনের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণে ধীরে ধীরে হাতি বিলুপ্ত হয়ে গেছে। এছাড়াও এখানে রয়েছে নানা ধরনের প্রাণী, যেমন বাঘ, হরিণ, চিতাবাঘ, কুমির, সাপ, বানর, উল্লুক, ইঁদুর, বক, মাছ, ব্যাঙ ইত্যাদি। সুন্দরবনে প্রায় জাতের সরীসৃপ আছে। বিষাক্ত সাপের আনাগোনাও অনেক রয়েছে। সুন্দরবন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটি বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি এবং সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরবন উপকূলীয় এলাকার যখন সমুদ্রের পানি দিয়ে ডুবে যায় তখন এবং সমুদ্রের ঢেউ থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে। এটি বহু ধরনের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সুন্দরবন এলাকার মানুষেরা এখান থেকে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে। এখান থেকে বনজ সম্পদ যেমন কাঁঠাল, ফল সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ সংগ্রহ করে বিক্রি করে টাকা রোজগার করে থাকে। এছাড়া পর্যটন শিল্পী থেকে প্রচুর পরিমাণে অর্থ আসে এ বন থেকে। সুন্দরবন একটি সংরক্ষিত এলাকা। এই বনের রক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সাথে আমাদেরও উচিত সুন্দরবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। কার এটি কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বনভূমি এবং এটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আশা করি তোমরা এই ৪ নাম্বার যে প্রশ্নটা ছিল এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর ৫ নম্বরে যেটা আছে, উত্তরা গণভবন ও সাবাস বাংলাদেশ সম্পর্কে আলোচনা করো। এখানে ২টা অংশ রয়েছে, একটা হচ্ছে উত্তরা গণভবন আর একটা সাবাস বাংলাদেশ। এখানে উত্তরা গণভবন এই সময় ১৯৪৭ সালে দেশ বিভাগের পর দীঘাপাতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান।
1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর দীঘাপাতিয়া রাজপ্রাসাদটির রক্ষণাবেক্ষণ বেশ সমস্যা দেখা দেয়। সমস্যা সমাধানে দীঘাপাতিয়া মহারাজাদের এই বাসস্থানকে 1967 সালের 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসাবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। এবার আসছে সাবাস বাংলাদেশ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেক শিক্ষক ছাত্র শহীদ হওয়ায় এ স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য উদ্যোগ নেন কর্তৃপক্ষ। তারপর নির্মাণের জায়গা নির্ধারণ করা হয় সিনেট ভবনের দক্ষিণে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর 1991 সালের 3 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে শিল্পী নিতুন কুণ্ডুর উপস্থাপনায় নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হলে এর ফলক উন্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। ভাস্কর্যে স্থান পেয়েছে তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার কয়েকটি লাইন, যা হলো: সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নেয়াবার নয়। লেখক বায়েজিদ আহমেদ এর মতে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে প্রকৃতি ভাস্কর্যগুলো রয়েছে তার মধ্যে প্রকাশভঙ্গির সরলতা, গতিময়তা, মুক্তিযুদ্ধের চেতনায় তেজস্বী প্রকাশ এবং নন্দতাত্ত্বিক দিক থেকে এই ভাস্কর্যটি অনবদ্য। এবার আসি দলগত কাজের মধ্যে। দলগত কাজ: বিভিন্ন প্রকার পেন্সিল স্কেল ব্যবহার করে একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করো। এগুলো তোমরা নিজেরাই করতে পারবা, তাই উত্তর হিসাবে এটা নিজে করো রেখে দিয়েছি। 2 নম্বর হচ্ছে সাঁওতালরা কিভাবে নৃত্য করে। দলগতভাবে সাঁওতালদের নৃত্যভঙ্গিমা উপস্থাপনা করো। এটা তোমাদের স্কুলে যখন স্কুলের শিক্ষকেরা যখন তোমাদের ক্লাস নিয়েছে তখন তো সাঁওতালদের নাচ তোমাদের দেখিয়েছে। তোমরা যে কোনো একটা, যেটা তোমার ভালো লাগে, যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা নিজেরা একটা চেষ্টা করো। এবার 3 নম্বর হচ্ছে গম্ভীরা গানের ইতিহাস এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। উত্তর: শিবের এক নাম গম্ভীর, তাই শিবের উৎসব গম্ভীরা উৎসব এবং শিবের বন্দনাগীতিই হলো গম্ভীরা গান। মালদহে মূলত চৈত্র সংক্রান্তির শিব পূজা উপলক্ষে বিগত বছরের প্রধান ঘটনাবলী নৃত্য, গীত ও অভিনয়ের মাধ্যমে সমালোচিত হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ছোট তামাশা, বড় তামাশা ও ফুল ভাঙ্গা অনুষ্ঠানে গম্ভীরা মুখোশ নৃত্য পরিবেশিত হয়। এবং সর্বশেষ অর্থাৎ শেষ কোর্স, মুজিবনগরের যেসব শিল্পকর্ম আছে সেগুলো সম্পর্কে লিখো। উত্তর: ঐতিহাসিক মুজিবনগর দিবস 17 এপ্রিল 1971 সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় বর্তমান মুজিবনগর বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। আর সেই ইতিহাসকে জীবন্ত করতে নির্মাণ করা হয়েছে শত শত ভাস্কর্য ও মুরাল, যা দিয়ে পুরো মুক্তিযুদ্ধ যে কারো চোখের সামনে ধরা দেয়। স্বাধীনতার 52 বছরেও মুক্তিযুদ্ধের তীর্থস্থান মুজিবনগর তার কাঙ্ক্ষিত রূপ মর্যাদা পায়নি। গত 15 বছর ধরে সরকার মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরি করতে প্রায় 1000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প ও বাজেট বরাদ্দ দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেখানে নতুন কোনো সংস্কারের কাজ হয়নি। সরজমিনে দেখা যায় 25 বছর আগে 60 একর জমির উপর প্রায় 500 কোটি টাকা ব্যয়ে স্থাপনা, ভাস্কর্য ও মুরাল নির্মাণ করা হয়। 2001 সালে শেষ হওয়ায় এই কাজগুলো আনুষ্ঠানিকভাবে এখনও উদ্বোধন হয়নি। অবহেলা, অযত্ন ও জনবল সংকটে মুক্তিযুদ্ধভিত্তিক এই শত শত ভাস্কর্য ও মুরাল রোদ বৃষ্টিতে বিবর্ণ হয়ে গেছে। আবার
অনেক ভাস্কর্য দেখা দিয়েছে ফাটল। শুধুমাত্র মুজিবনগরে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ সহ মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য সমস্ত ঘটনাবলী, ইতিহাস, ভাস্কর্য ও মুরাল করে তুলে ধরা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের উপর নির্মাণ করা হয়েছে বিশাল স্মৃতিময় মানচিত্র ও কমপ্লেক্স। শপিং মল ভবন নির্মাণে ২০ বছর পরেও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ২ কোটি টাকা ব্যয়ের গোপাল বাগান এখন অনেকটা বিরান ভূমি। এখন পুরনো স্থাপনার অনেক কিছুই ভেঙে আবার নতুন করে করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই ছিল তোমাদের ১৩ তারিখের পরীক্ষার যে প্রশ্নগুলো, অর্থাৎ দলগত এবং একক যে প্রশ্নগুলো ছিল এ- তার অ্যান্সার, এবং যেগুলোর উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা, আশা করি পারবা। আর পরবর্তী ক্লাসে, অর্থাৎ পরবর্তী দিনে যে এক্সামটা রয়েছে সেই সব পরীক্ষার প্রশ্নপত্র এবং সাজেশন পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।